আসসালামু আলাইকুম। সর্বশেষ ৭টা ওয়ানডের ৪টা ওয়ানডেতেই নাজমুল শান্ত বোল্ড না হয়ে এলবিডব্লিউ হয়েছেন। সর্বশেষ বিসিএলের ৪টা ম্যাচের ৩টা ম্যাচেই নাজমুল শান্ত বোল্ড না হয়ে এলবিডব্লিউ হয়েছেন। প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা পুরোপুরি টেকনিক্যাল। প্রায় তিনি বোল্ড কিংবা এলবিডব্লিউ হচ্ছেন এবং এটা একটা কমন প্যাটার্ন তাকে আউট করার জন্য। টেকনিক্যাল প্রবলেমটা বিশ্লেষণ করতে চাইলে ৩টা কমন ল্যাকিংস তার দেখা যায়। যেই ৩টা ল্যাকিংসের একটাকেও যদি তিনি ওভারকাম করতে পারেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অনেক আরামে তিনি ব্যাটিং করতে পারবেন। প্রথম যে প্রবলেমটা এবং সেটাই সবচাইতে বেশি এবং সেটাই প্রধানতম সমস্যা, সেটা হচ্ছে নাজমুল শান্ত ট্রিগার মুভমেন্টের পর তার ব্যাকফুটের উপর 80% ওয়েট রেখে দেন। ফ্রন্ট ফুটের উপর ওয়েটটাকে তিনি রাখেন না। নর্মালি আমরা যেটা জানি যে ক্রিকেটে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ব্যাটাররা 60% ওয়েটটা ফ্রন্ট ফুটের উপর রাখে, বাট নাজমুল শান্ত তার 80% ওয়েট ব্যাকফুটের উপর রাখার কারণে তার সামনের পাটা তিনি ঠিকঠাক মতো নাড়ানোর সময় পান না, বল ততক্ষণে চলে আসে। আপনি বারংবার বারংবার যদি লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে বেশ কিছু ম্যাচের ফুটেজ দেখাতে পারবো সাম্প্রতিক সময়ে, যে জায়গাটাতে তার সামনের পাটাকে তিনি ঠিকঠাক মতো প্ল্যান করার টাইমই পাচ্ছেন না, অর্থাৎ সামনের পাটা ঠিকঠাক মতো নড়তেই পারছে না, কারণ তিনি তার ব্যাকফুটের উপর 80% ওয়েট রেখে দিচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত বিশ্লেষণ করব, তার আগে বাকি দুইটা প্রবলেম নিয়ে একটু কথা বলতে চাই। ২ নম্বর প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন তিনি যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন ওই সময়টায় তার মাথার অবস্থান তার পায়ের সঙ্গে অ্যালাইন না, অর্থাৎ মাথার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক মতো নাই, যেটা আসলে খুব বড় কোনো প্রবলেমও না যদি আপনি পরবর্তী সময় সেটাকে রেকটিফাই করে ফেলেন। অর্থাৎ বলটা যখন পিচ করছে ওই সময়টাতে বা আপনি যখন শর্ট খেলছেন ওই সময়টাতে আপনি যদি রেকটিফাই করে ফেলতে পারেন আপনার হেড পজিশনটার অ্যালাইনমেন্ট, তাহলেও কিন্তু বিষয়টা হয়। বাট আনফর্চুনেটলি নাজমুল শান্তর ক্ষেত্রে যখন তিনি দাঁড়াচ্ছেন বোলারের ডেলিভারি ফেজে, যখন বলটা পিচ করছে কিংবা যে সময়টায় তিনি বলটাকে মিট করছেন, কোনো সময়ই তার মাথা এবং পায়ের পজিশনটা অ্যালাইন থাকে না, অর্থাৎ মাথা আর পা এক সরল রেখায় থাকে না। ৩ নম্বর যে প্রবলেমটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে তিনি যখন ব্যাকলিফট অর্থাৎ শটটাকে যখন খেলছেন, ব্যাকলিফটের ব্যাটটা তার আসছে একদম ফাইন লেগ অঞ্চল থেকে। এটাও এক ধরনের একটা ব্যারিয়ার কিন্তু তার আছে। তবে শেষের যে দুইটা প্রবলেমের কথা আমি বললাম, এই দুইটা অত বড় প্রবলেম না, যেটা প্রথম প্রবলেমটা অনেক বড় প্রবলেম। তবে ২ নম্বর প্রবলেমটার সঙ্গে ১ নম্বর প্রবলেমের একটা সাদৃশ্য আছে। এবারে পুরো বিস্তারিত ব্যাখ্যাটা করতে চাই এবং যারা তরুণ ক্রিকেটার আছেন তাদের জন্য এই ভিডিওটা হয়তোবা একটু শিক্ষণীয় হতে যাচ্ছে। ২ নম্বর যে প্রবলেমটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে, তার মাথা এবং পা এক সরল রেখায় থাকছে না। যখন বোলার ডেলিভারি ফেজে আসছেন তখনও নাই, যে সময়টাতে বল পিচ করছে তখনও নাই, যখন তিনি বলটাকে মিট করছেন তখনও নাই। এখন এই প্রবলেমটা আসলে খুব বড় কোনো প্রবলেম না। আপনি যদি ব্রায়ান চার্লস লারাকেও দেখেন, দ্য গ্রেট ব্রায়ান চার্লস লারা, যে সময়টায় তিনি আসলে ব্যাটিং অ্যালাইনমেন্টে দাঁড়াচ্ছেন, মানে বোলার বল ডেলিভারি করছেন, ওই সময়টায় কিন্তু তার মাথাও অ্যালাইন থাকতো না, তার মাথাও বাঁ দিকে সরা থাকতো। কিন্তু লারা এই বিষয়টাকে পরবর্তী সময় ম্যানেজ করে ফেলতেন, বল যখন পিচ করছে বা যখন তিনি শট খেলছেন সেই সময়টাতেই। খেয়াল করে দেখবেন একদম কিন্তু এক সরল রেখায় যখন বল পিচ করছে ব্রায়ান লারার ক্ষেত্রে চলে আসছে। সো লারা কিন্তু পরবর্তী সময় সেটাকে রেকটিফাই করে ফেলতে পারেন। এখন এই ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে যতটা বেশি জেনেছি, কুমার সাঙ্গাকারার একটা ভিডিও থেকে, একটা মাস্টার ক্লাস ভিডিও থেকে কুমার সাঙ্গাকারা বলেছেন তিনি সবসময় যেটা চেষ্টা করতেন, বোলারের ডেলিভারি ফেজ থেকেই তিনি তার মাথা এবং পায়ের অ্যালাইনমেন্টটাকে এক সরল রেখায় রাখার চেষ্টা করতেন, যেটা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে কুমার সাঙ্গাকারা কিন্তু এই প্যাটার্নে ব্যাটিং করতেন। ম্যাথিউ হেডেন তিনি সাম্প্রতিক সময় একটা সাক্ষাৎকারের সময় বলছিলেন, প্রায় তাকে দেখা যেত যে বোলার দৌড়ে আসছেন ওই সময় তিনি এগিয়ে গিয়ে ব্যাটিং করছেন। এই এগিয়ে গিয়ে ব্যাটিং করার কারণটা থাকতো, খেয়াল করে দেখবেন যতবার তিনি আগাচ্ছেন তার মাথা এবং পাকে কিন্তু তিনি এক সরল রেখায় রাখতেন। সো লারা এবং কুমার সাঙ্গাকারার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটা বোলার ডেলিভারি ফেজে আসার সময়ই তারা এই ব্যাপারটা সর্ট আউট করে ফেলতেন। লারার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে, লারা কিন্তু বোলার যখন বলকে পিচ করেছেন তখন এই ব্যাপারটা রেকটিফাই করে ফেলতেন বা তখন এই ব্যাপারটাকে তিনি ঠিক করে ফেলতেন। ইভেন আপনি যদি সাই সুদর্শনের ব্যাটিং নর্মাল বর্তমান সময় দেখেন, সাই সুদর্শনও কিন্তু ইনিশিয়ালি বোলার যখন বলটাকে ছাড়ছে ওই সময়টায় তার মাথার অবস্থানটা কিন্তু একটু বাঁকানো, কিন্তু বোলার যখন বলটাকে ডেলিভারি করে ফেলেছে তখন কিন্তু মোটামুটি মাথা এবং পা এক সরল রেখা চলে এসেছে। সো নাজমুল শান্তর কোনো ক্ষেত্রেই মাথা আর পা এক সরল রেখা আসে না। আপনি ম্যাথিউ হেডেনকে লক্ষ্য করে দেখেন, ম্যাথিউ হেডেন ট্রিগার মুভমেন্টের পর তার ওয়েটটা কিন্তু ম্যাক্সিমাম ফ্রন্ট ফুটে দেখেই বল পিচ করার সময় ম্যাথিউ হেডেনের মাথা এবং পা এক সরল রেখায় চলে আসছে, কারণ ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটাকে তিনি করতে পারছেন খুব ভালো মতো। ব্রায়ান লারার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম,
ওয়েট ট্রান্সফারটা ফ্রন্ট ফুটে, বা ওয়েটটাকে তিনি রাখছেন ট্রিগার মুভমেন্টের পর ফ্রন্ট ফুটে, যে কারণে মাথা এবং পা এক সরল রেখায় আসছে। এখন নাজমুল শান্তর ক্ষেত্রে প্রবলেমটা আসলে কোন জায়গায়, যে কারণে কখনোই মাথার পা তার এক সরল রেখায় বা অ্যালাইনমেন্ট ঠিক থাকছে না? এর পেছনে সবচেয়ে বড় কারণটা ওই যে প্রথম প্রবলেম যেটা আমরা বলছিলাম, সেটা হচ্ছে শান্ত যখন ব্যাটিং করতে ট্রিগার মুভমেন্টে আছেন, ট্রিগার মুভমেন্টের পর ব্যাকফুটের উপরই শান্তর 80% ওয়েট। ব্যাকফুটের উপর একজন ব্যাটসম্যানের যখন 80% ওয়েট যাবে, তখন কিন্তু তিনি ফ্রন্ট ফুটে আসলে ওয়েটটাকে ট্রান্সফার করতে পারবেন না। বাট ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনি যদি ফ্রন্ট ফুটের উপর ইনিশিয়ালি ওয়েটটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাখেন, তখন আপনি কিন্তু বলের লেন যখন পেছনের দিকে আছে, তখন অটো ব্যাকফুটে আপনার পা চলে যাবে বা ব্যাকফুটের উপর আপনি ওয়েট ট্রান্সফার করতে পারবেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাট শান্তর ক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে, যেটা একটা মেজর কনসার্ন, সেটা হচ্ছে বোলার যখন বল করে আসছেন এবং একটু সামনের লেন্থে বল পিচ করছেন, শান্তর ওয়েটটাই থাকে ব্যাকফুটে। ওয়েটটাই যেহেতু ব্যাকফুটে থাকে, আপনি প্রত্যেকটা সময় দেখবেন যে বল যখন তার দিকে আসছে, ফ্রন্ট ফুটটাকে তিনি আসলে ঠিকঠাক মতো নাড়াতে পারছেন না, বা সময়টাই পাচ্ছেন না, বা ফ্রন্ট ফুটটাকে তিনি প্লেস করতে পারছেন না অ্যালং উইথ দ্য লাইন অফ দ্য বল, যেখানে তিনি আসলে শটটাকে খেলতে পারবেন কিংবা বলে ব্যাটে তিনি কানেক্ট করতে পারবেন, যে কারণে ব্যাট প্যাডের মাঝে একটা গ্যাপ অনেক বেশি মাত্রায় থেকে যাচ্ছে এবং বোল্ড কিংবা এলবিডব্লিউ এর মতো আউট তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস হচ্ছেন। এবং এটা একটা কমন সিনারিওর জায়গা, এটা একটা কমন প্রবলেমের জায়গা, যেটা নাজমুল হোসেন শান্ত কিন্তু ফেস করছেন এবং বারংবার বারংবার তিনি এইভাবে আউট হচ্ছেন। আপনি তানজিদ তামিমকে একটু যদি আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই, তানজিদের একটা ব্যাপার দেখবেন যে ট্রিগার মুভমেন্টের পর অলওয়েজ তানজিদের ওয়েটটা কিন্তু টুয়ার্ডস হিজ ফ্রন্ট ফুট। তানজিদের ওয়েটটা টুয়ার্ডস হিজ ফ্রন্ট ফুট থাকার কারণে যে বিষয়টা ঘটে, সেটা হচ্ছে তিনি আলটিমেটলি ব্যাকফুটের বল তখন আবার ব্যাকফুটে ওয়েট ট্রান্সফার করে খেলতে পারেন, আর ফ্রন্ট ফুটের যে বল, সে বল তো অলরেডি তার ফ্রন্ট ফুটে আছে, এটা আরও শার্পলি তিনি খেলতে পারেন, যেটা নাজমুল শান্ত যে বলগুলো তার ফ্রন্ট ফুটে খেলতে হবে, ফ্রন্ট ফুটে খেলার বলগুলোকে নাজমুল শান্ত কিন্তু আলটিমেটলি খেলতে পারছেন না। এটা একটা অনেক বড় জায়গা। আরেকটা প্রবলেমের জায়গা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে তার ব্যাটের পজিশনটা আসছে ফ্রম দ্য ফাইন লেগ। খেয়াল করে দেখেন, ব্যাটের পজিশনটা আসছে ফ্রম দ্য ফাইন লেগ। আপনি লারার ক্ষেত্রে দেখেন ব্যাটের ডাউন সুইংটা কোত্থেকে আসছে, স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার। আপনি যদি অভিষেক শর্মার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, অভিষেক শর্মাও কিন্তু একটু বাঁদিকে হেলে পড়ে ব্যাটিং করেন, বাট ব্যাটের সুইংটা কিন্তু অভিষেক শর্মারও আসছে কিন্তু একদম পেছন থেকে, স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার। শান্তর ক্ষেত্রে যেটা হচ্ছে, তিনি ম্যানেজ করতে পারছেন। অনেক সময় ব্যাটসম্যানদেরকে আমরা একটা কথা বলি যে ফুটওয়ার্ক হয়তো বা খুব বেশি ম্যাটার করে না ইফ দ্য হ্যান্ড আই কোঅর্ডিনেশন ইজ পারফেক্ট, বা হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা যদি বেটার থাকে। শান্তর কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাও বেটার হচ্ছে না, বিকজ তিনি ব্যাটটাকে আনছেন অনেক বেশি মাত্রায় ফাইন লেগ অঞ্চল থেকে, যেই কারণে আলটিমেটলি তিনি হাত দিয়েও কাজটাকে শেষ করতে পারছেন না, বা হাত দিয়েও কাজটাকে প্রপারলি করতে পারছেন না। এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে সমস্ত ব্যাটসম্যানদের ইনিশিয়াল ব্যাকলিফটের সময়টাতে হাতটা অনেক বেশি মাত্রায় নিচের দিকে থাকে, এই ব্যাটসম্যানদের আলটিমেটলি তখন ফাইন লেগের দিকে চলে যায়, অর্থাৎ ওয়েস্ট লাইনের নিচের দিকে থাকে, তখন এদিকে চলে যায়। অনেক সময় ব্যাটসম্যানদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো প্রত্যেকটা বিষয়ে আসলে ইচ আদার দে আর ভেরি মাচ রিলেটেড, এবং একটা ব্যাটিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একদম বেসিক জায়গা থেকে যদি চিন্তা করা হয়, তাহলে আপনি যেই স্টান্সেই ব্যাটিং করতে দাঁড়ান না কেন, ইভেন শিবনারায়ণ চন্দ্রপাল, আপনি যদি চিন্তা করেন যে শিবনারায়ণ চন্দ্রপাল তো এরকম ব্যাকাতেরাভাবে ব্যাটিং করতেন, রাইট? কিন্তু আপনি শিবনারায়ণ চন্দ্রপালের শট খেলার সময় খেয়াল করে দেখবেন, শট খেলার সময় কিন্তু শিবনারায়ণ চন্দ্রপাল সাইড অন পজিশনে চলে আসতেন এবং তার হেড অ্যালাইনমেন্টটা ইউজ টু বি ভেরি মাচ পারফেক্ট। অনেকে একটা কথা বলবেন যে শিবনারায়ণ চন্দ্রপাল তো ওয়ার্ড স্টান্সে ব্যাটিং করতেন। হ্যাঁ, হি স্টান্স ওয়াজ উইয়ার্ড, এরকম উইয়ার্ড স্টান্সে ব্যাটিং করতেন, বাট যখন শট খেলতেন আপনি কখনোই দেখবেন না শট খেলার সময় শিবনারায়ণ চন্দ্রপালের হেড পজিশনের অ্যালাইনমেন্ট ওয়াজ নট প্রপার, এটা কখনোই দেখবেন না। শট খেলার সময় কিন্তু চন্দ্রপাল পুরোপুরি সাইড অন পজিশনে তিনি চলে আসতেন এবং সেভাবে খেলতেন। সো ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনার হেড পজিশনের অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি সেটা না হয়, অনেক ব্যাটসম্যানরা আছেন হ্যান্ড আই কোঅর্ডিনেশনে ব্যাটিং করেন, শান্তর ক্ষেত্রে আসলে দুটা ব্যাপারের কোনোটাই এই মুহূর্তে ঘটছে না। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মেজর কনসার্নের জায়গা যেটা, সেটা হচ্ছে ট্রিগার মুভমেন্টের পর ম্যাক্সিমাম ওয়েটটাকে যখন তিনি ব্যাকফুটে রাখছেন, ফ্রন্ট ফুটে পাটাকে ব্যবহার করার, যেহেতু ছোট পায়ে খেলেন তিনি, পাটাকে ব্যবহার করার আসলে তিনি সময় পাচ্ছেন না, যে কারণে শট খেলার সময় একদম এন্ডিং যে শট খেলার সময়কার যদি আমরা স্টিল পিকচারটা আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন শট খেলার সময় মাথা কিন্তু বলের লাইনে নাই,
একদম টোটাল বডি কিন্তু ডিটাচড অ্যালং উইথ দ্য লাইন অফ দ্য বল। সো ইট হ্যাজ বিন দ্য প্রবলেম এবং ইট হ্যাজ বিন দ্য কমন সিনারিও ফর নাজমুল শান্ত। আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমের কোচিং প্যানেল আছে, দে উইল শিওরলি ওয়ার্ক অন দ্যাট। এবং বাংলাদেশ টিমের একটা ফরম্যাটের ক্যাপ্টেন, ওয়ান ডে ফরম্যাটটাও তিনি হি প্লেড ওয়েল ইন লাস্ট কাপল অফ ইয়ার্স। আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম ফর নাজমুল শান্ত টু গেট ব্যাক ইন ফর্ম এবং আমি আশা করবো যে অবশ্যই তিনি ফর্মে ফিরবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।